জয়দীপকে তো দেখা যাচ্ছে, আর একদিকে রয়েছে হচ্ছে সুদীপ্ত, অনিকেত এবং জ্যোতি। তিনজনের মধ্যে মিল হচ্ছে তিনজনেই জয়দীপ স্যারের খুব বড় ফ্যান, সেজন্য জয়দীপ ওদের সঙ্গে একটু আড্ডা দেবে, ফিজিক্স নিয়ে কথা বলবে, তবে ফিজিক্সের বাইরেও কিছু কথা বলবে আশা করি। তুমি একটু জিজ্ঞাসা করো তোমাকে ওরা কখনো ভয় পেতো কিনা, তোমাকে ভয় এমনি পায়, অনেকে পায় না শুনেছি, তো সেগুলো জিজ্ঞাসা করো। আর তার বাইরে আহ, একটু ফিজিক্স নিয়ে কথা হবে, যে ফিজিক্সে কিভাবে ওরা করলো, কারণ ফিজিক্স অনেকেরই একটা ভয়ের সাবজেক্ট, অনেকেই ফিজিক্সে দুর্বল থাকে, তো ফিজিক্সেও কি করে কে ইমপ্রুভ করলো, ওরা কিভাবে ফিজিক্স ইমপ্রুভ করলো, সেগুলো ওরা একটু বলবে। তো জয়দীপ তুমি কথা বলো, একদম স্টিফ হয়ে বসে থেকো না, তুমি মনে করো তুমি বোর্ডের সামনে উড়ন্ত থাপ্পড় দিতে দিতে ওদেরকে একটু ক্যাজুয়ালি জিজ্ঞাসা করছো, একটু শান্ত হয়ে যাও, তোমাকে একটু পডকাস্ট শিখতে হবে আর কি। যাই হোক, আমার এইটুকুই রোল, এর বেশি আমার রোল নেই, বাকি ওভার টু জয়দীপ। হ্যাঁ, তো থ্যাংক ইউ। ব্যাপার হলো যে প্রথমে তুই তো একটু বল একটা জিনিস, যে যেটা শুনলাম যে তুই একটা কারেকশন খাতা বা ভুলের খাতা একটা বানাচ্ছিস, হ্যাঁ, তো সেই ভুলের খাতায় কি কি পয়েন্টস মেনশন করছিস? আমি প্রথমত প্রথম থেকেই বলি যে খাতাটাতে এরকম ছিল যে অ্যাকচুয়ালি পরীক্ষাটা আমি দিচ্ছি, সেই পরীক্ষার কি কি কোয়েশ্চেন আমার ভুল হচ্ছে সেই কোয়েশ্চেনগুলোকে ফার্স্টে লিখতাম, আচ্ছা, কোয়েশ্চেনটাকে পুরোটাই লিখতাম, পুরোটা লিখে নিচে অপশানও লিখতাম। আমি যদি ভুল করে থাকি কোনটা মার্ক করেছি, কেন মার্ক করেছি সেটা নিচে লিখতাম, তারপরে তার ডিটেলড সলিউশন নিচে লিখতাম। লিখে এবার সেটা যদি খুব ইম্পর্টেন্ট হতো সেটাকে আমি হাইলাইট করতাম, যদি মনে হতো যে এই কোয়েশ্চেন হয়তো নাও থাকতে পারে পেপারে, তাহলে সেটাকে একটু গুরুত্ব কম দিয়ে, মানে ওটা হাইলাইট হয়তো করা হতো না অতটা, কিন্তু এইভাবে আমি পরপর ম্যাপ করি। এটা কি মানে ক্যাটাগরাইজও করেছিলি যে এটা সিলি মিস্টেকের পর্যায়ে পড়ে? হ্যাঁ, আমি বা ওই যে এটা knowledge এর নিচে tag? লিখলাম না কোয়েশ্চেনটা, অপশন লেখার পরে নিচে লিখলাম যে এটা সিলি মিস্টেক করেছি, এখানে ব্লান্ডার করেছি, বা এখানে ল্যাক অফ নলেজ, ল্যাক অফ কনসেপ্ট, ল্যাক অফ, বা এরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এরার, হ্যাঁ, অনেক এইগুলো। সময় হতে হ্যাঁ, পারে। এই জিনিসগুলোকে খুব পয়েন্ট করতাম, আর এগুলোকে আমি না লাস্টে কাউন্ট করতাম যে কতগুলো সিলি মিস্টেক করলাম, কতগুলো আমি ক্যালকুলেশন এরার করলাম, কতগুলো আমার অন্যরকম মিস্টেকস হলো। এবার সেগুলো কি আমার দিনে দিনে কমছে, এই ডেটাটাও আমি একটুখানি নিজের মনে সেটা ভাবতাম। তো অবশ্যই দরকার, হ্যাঁ, মনিটরিং করাটা দরকার, মনিটরিং করা খুব দরকার, ইমপ্রুভমেন্টটা হচ্ছে কিনা। ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। বা আরেকটা জিনিসও করতাম, পুরো পেপারটা হয়ে যাওয়ার পরে, মানে পুরো পেপারে ফিজিক্সে কত স্কোর হলো, বাকি সাবজেক্টে কত স্কোর হলো, আমি ফিজিক্সটা নিয়েই বলি, ফিজিক্সে কত স্কোর হলো, এর পরের এক্সামে আমি 180-তে পৌঁছানোর জন্য আর কি কি পুশ করতে চাই, এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবতাম। আচ্ছা, যদি আমাকে একটা কথা বল, ফিজিক্সের কোন জায়গাটা সব থেকে টাফ বলে মনে হয়েছে? আমার ভয় ছিল থার্মোডায়নামিক্স, ইনার্শিয়া, এই জায়গাগুলোতে খুবই ভয় ছিল। কিন্তু তারপর আপনার ক্লাসগুলো করে আপনি যেইভাবে সবগুলো না, হচ্ছে যে এই শুধু এইটুকু জায়গাতেই প্রবলেম ছিল, অনেকে তো এরকম বলে যে ফিজিক্স গোটাটাই একটা সমস্যা। গোটাটায় কখনোই সমস্যা ছিল না। 9-10 থেকে এই জায়গাগুলো মোটামুটি ছিল, হ্যাঁ, যে হ্যাঁ ঠিক আছে, ফিজিক্স এমন কিছুও নয়, না, এটা ট্যাকেল করা যায় কিছু একটু। 9-10-এ ফিজিক্স, অঙ্ক একদম ফেভারিট ছিল, এগুলো কোনো সমস্যাই ছিল না। 11-12-এ উঠে যখন আরো ডেপথে সব শুরু হয়, তখন এই থার্মোডায়নামিক্স, ইনার্শিয়া, আর কখনো কখনো ওই 12-এর কয়েক কিছু কিছু চ্যাপ্টার, এগুলো খুব ভয় লাগতো। কিন্তু ইনার্শিয়াটা খুব ভয় লাগতো। সেটা আপনার ক্লাসগুলো করে, আর যেই শর্ট, যে আপনি যেই ফর্মুলাগুলো মনে রাখা, যে বিভিন্ন ট্রিক বলেছিলেন, সেগুলো থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছিল। আর সেখান থেকে ইনার্শিয়ার পরে বিভিন্ন রকম যতই কঠিন প্রবলেম হোক, সেগুলো করতে বেশ মজা লাগতো। হ্যাঁ, আমার মনে হয় একবার টেকনিকটা প্রপারলি কেউ যদি শিখে যায়, তাহলে তার কাছে প্রবলেম করাটা, ভেরিয়াস প্রবলেম করাটা কোনো অস্বাভাবিক কিছু হবে না, ইজি হয়ে যাবে অনেকটা। আর কোন চ্যাপ্টার মোটামুটি খুব এনজয় করে একদম প্রথম থেকেই, যে মনে হতো যে এই চ্যাপ্টারটা কবে হবে, বা এই চ্যাপ্টারটা কিরকম, কারেন্ট বা এই ইলেকট্রিসিটিটা চ্যাপ্টারটা তো খুব খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং লাগতো। কারেন্ট ইলেকট্রিসিটিটা করতে বেশ ভালো হতো। সার্কিটের প্রবলেমগুলো বিশেষ করে এক একটা সার্কিটের প্রবলেম তো অনেকে বলে সার্কিটই বোঝা যায় না কোনটা সিরিজ কোনটা প্যারালাল। না, ওটা সার্কিটের প্রবলেমগুলো একদম প্রথম থেকেই মানে বেশ ইন্টারেস্টিং লাগতো। এটা রেজিস্ট্যান্স হোক বা যেগুলোই, যা দিয়ে থাকুক। আর এসিটা একটু সমস্যা ছিল। এসিটা সমস্যা ছিল, হুম। পরে কি সেই এসিটা ঠিক হলো? হ্যাঁ, পরে অনেকটাই সার্ভিসিং উঠে করাতে গেছে। হলো। যাক, আচ্ছা অনিকেত, একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা, সেটা হচ্ছে ধর আজকে যদি আমি তোকে একটা প্রশ্ন করি, মানে অ্যাজ এ টিচার, মানে আবার আমি একটা স্টুডেন্ট, যেটা আমাকে লোকজন করে,
পার ডে কত করে এমসিকিউ করা উচিত? এটা এটা কোটি টাকার প্রশ্ন কিন্তু এটা এটা মানে আমি তো আজ অব্দি এটার কোনো সঠিক উত্তর খুঁজে পাইনি। মানে তোরা যদি পেয়ে থাকিস কেউ তাহলে আমাকে আমার ডেফিনেটলি বল। কাছে এই প্রশ্নটা মানে অবান্তর প্রশ্ন হ্যাঁ, একটা। এটা আমার কাছেও তাই লাগে। বাট আমি যেহেতু তোরা মানে একটা সাকসেস পেয়ে গেছিস অলরেডি, তোরা হয়তো এই প্রসেসটার মধ্যে দিয়ে গেছিস, তো অনেক স্টুডেন্টরা যারা এই নিট ক্র্যাক করতে চাইছে তারা তো এরকম তোদের থেকেই তো জানতে চায় যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য কি, যে এই ব্যাপারটা করতে পারলে আমার হয়ে যাবে, যে ফিজিক্সে এইটুকু করতে পারলে হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ওই এইটুকুটা কতটুকু? মানে অ্যাকচুয়ালি মানে কোনো লিমিট নেই মানে প্রশ্নটাই যে পার ডে কত করে কোশ্চেন করতে হবে, এটার সঠিক কোনো উত্তর নেই। তুমি তোমার নিজের যতটা হচ্ছে তোমার পোষাচ্ছে তুমি ততটুকু করো। আমার এমনও দিন গেছে আমি ফিজিক্স করিনি, একটা সপ্তাহ হয়েছে আমি ফিজিক্স করিনি, ব্যাকলগ জমেছে, ক্লিয়ার করে নিয়েছি, 1 ঘন্টা করে ব্যাকলগ করেছি, বাকি 1-2 ঘন্টা করে আমি এরম করেছি। কিন্তু কতগুলো কোশ্চেন করতে হবে তার কোনো মানে নেই। আমি জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করেছি, ভালোবেসেছি, কোশ্চেন প্র্যাকটিস করেছি এবং আমি সেগুলো টপিক ওয়াইজ করে গেছি। আচ্ছা, মানে তো সাপোজ গ্র্যাভিটেশনের ধরলাম আমি 3-4টে টপিক রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, জি এর ভ্যারিয়েশন হতে হ্যাঁ। পারে, বা সেখান থেকে স্কেপ ভেলোসিটি হুম। কনসেপ্ট বা স্যাটেলাইট প্রবলেম, হ্যাঁ, মানে পার্টিকুলার একটা টপিকের ওপর আমার যতক্ষণ না মনে হচ্ছে যে হ্যাঁ আমি কোশ্চেন্স গুলো পারছি, আমার ফর্মুলা গুলো হয়ে হ্যাঁ, যাচ্ছে, যতক্ষণ না কনফিডেন্স আসছে আমি ততক্ষণ হ্যাঁ ওই টপিকটার উপর ওই লেগে টপিকটার থাকতাম। উপর লেগে থাকছে। সে যত কোশ্চেন হয় হোক। এটা কখনো মনে হয়নি যে এটা টাইম কনজিউমিং, আমি চলে যাই অন্য কোনো টপিক? এটা যেটা হয় স্টুডেন্টদের, যে মানে আমি বারবার স্টুডেন্টদের এটা বলি যে একটা টপিক যখন করছি সেই টপিকটা ভালো করে বুঝে, বা যখন আমি ক্লাসে পড়াচ্ছি তখনও বলি যে এই একটা টপিকের ওপর ফোকাস করে সেটা বুঝে দেন গো ফর দ্য নেক্সট টপিক। এবং এরকম না যে যখন আমি নেক্সট টপিক এলাম তার আগের টপিকটা একেবারেই ছেড়ে দেবো বা ওটা তার ডিটাচ হয়ে যাব। আগের টপিকেরও কোশ্চেন প্র্যাকটিস করতে হবে যাতে সেটা চর্চায় থাকে। বাট এরকম কখনোই করা উচিত না যে একটা টপিক চলতে চলতে সেটা পুরোপুরি আমি বুঝলাম না, বা সেখানে কোথাও সমস্যা থেকে গেছে, বা পুরোটা হয়তো কন্টেন্ট অ্যাটলিস্ট যেটুকু আছে সেইটুকু কভার করা হয়নি, তার আগে আমি অন্য টপিকে শিফট করে গেলাম, তাতে আমার মনে হয় কোথাও না কোথাও কি একটা হ্যাঁ, ডিস্ট্রাকশন তৈরি হয়। অ্যাকচুয়ালি আমার হয়তো মতে এটা ডিস্ট্রাকশনটা। আমার মতে ফিজিক্সের যে ফিজিক্স শেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রেনের লাইন, তার মধ্যে দিয়ে ট্রেন চলছে। কোনো একটা জায়গায় যদি গ্লিচ থাকে তাহলে কিন্তু ট্রেনটা উল্টে যাবে। এটা হচ্ছে ব্যাপার। একটা টপিক বুঝবো, সেটার পরে অন্য টপিক যাবো। একটা টপিক যদি না বুঝে পরের টপিকে যাই, তাহলে কিন্তু প্রবলেম পড়তে হবে। যেমন অনেক তো ইন্টারকানেক্টেড টপিক। হ্যাঁ, যেমন কেউ যদি ভেক্টর চ্যাপ্টারের কিছু না বোঝে, তাহলে কিন্তু তার পরে বুঝতে অসুবিধা হবে। তার এন্টার ফিজিক্স হ্যাঁ, কারণ এন্টার ফিজিক্সের প্রবলেম হয়। হবে না, এগোবেই না Physics-এ ভেক্টরের। হ্যাঁ, ওই যে অনেকে এরকম বলে যে যে 11 তো কোনো রকম ভেক্টরটা সামলে দিই, হুম, 12 তো আর ভেক্টর ঝামেলা নেই। কিন্তু খেয়াল করে দেখবি 12 কিন্তু একদম প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্সে যখন তুই হ্যাঁ। কুলম্ব ফোর্স করতে যাবি ইলেকট্রোস্ট্যাটিক্স, প্রথমেই তো ভেক্টর চলে আসে। ম্যাগনেটোস্ট্যাটিক্স পুরো ভেক্টরের জায়গাটাই। বেস্ট। মানে 12 এসে সে আবার দেখে যে আবার আমি ভেক্টর পড়ছি, তখন সে বিরাট একটা প্রবলেমে পড়ে। এটা এবং এটাই হ্যাঁ, একটা ধাক্কা খাবে তখন। ধাক্কা খাবে, ডেফিনেটলি ধাক্কা খাবে। তো এই জিনিসটাই আমি আবার জিজ্ঞেস করতে চাই, সুদীপ্ত একটু বল যে ধর ভেক্টর বা এই যে যেহেতু কথাটা উঠলো যে ভেক্টর কোন রকমে ক্লাস 11 অব্দি টানলাম, হ্যাঁ, টেনে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে মোটামুটি কিছু হয়ে গেছে। হয়ে গেছে। আর ভেক্টর অ্যাকচুয়ালি ভেক্টর চ্যাপ্টার থেকে তো ওরকম ভাবে প্রশ্ন হবে না, না, ভেক্টর অ্যাপ্লিকেশন ডিফারেন্ট চ্যাপ্টারে হয়। হ্যাঁ, তো কেউ ভাবলো যে ঠিক আছে আমি 11-এ খুব একটা চাপ নিলাম না, ভেক্টরটা কোনো রকমে করে ফেললাম, এবং 12-এ গিয়ে যখন সে রিয়েলাইজ করছে যে আমার 11-এর এরকম বেশ কিছু টপিক, নট অনলি ভেক্টর, হ্যাঁ, এরকম বেশ কিছু টপিক আছে যেগুলো রিলিভেন্স আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো সেইগুলো যদি তার মানে আগে থেকে ল্যাগ থেকে থাকে, হুম, এটা অনেকেরই থাকে, অনেকেরই। 11-এ অনেকটা ল্যাগ হয়ে গেছে অনেকেরই কিছু টপিকে, সেটা সে 12-এ কিভাবে কভার করতে পারে? সেটার ক্ষেত্রে আমার মনে হয় যদি ওরকম ব্যাকলগ থেকে থাকে হুম। কিছুটা হলেও, আমার মনে হয় দিনে অন্তত পক্ষে 2 ঘন্টা বার করা উচিত চেপে চুপে। আমরা মানুষ, আমরা হুম যত মানে আমরা যদি নিজের লিমিটটাকে পুশ না করি না, সেই জায়গাটায় পৌঁছানো যায় না। তো দিনে 2 ঘন্টা বার করে যদি সপ্তাহে সে 3 দিনও সময় দেয়, টোটাল 6 ঘন্টা বেরিয়ে যাচ্ছে। হুম। এই 6 ঘন্টার মধ্যে 3 ঘন্টায় বা 4 ঘন্টায় কিন্তু চ্যাপ্টারটা কভার হয়ে যায়। আর বাকি টাইমটা কিন্তু প্র্যাকটিসে দেওয়াই যায়। হুম। যদি আমরা না এইভাবে যদি ভাবি না যে টাইম আছে আমাকে করতে হবে, তাহলেই আমরা করবো। আমরা যদি ভাবি যে আমরা করবো, তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে হবে না। ম্যাপ করে নিতে হবে, একটা টাইমে একটা জায়গায় লিখতে হবে, মানে লিখলে সবচেয়ে ভালো হয়। বা এখন তো মোবাইল এসে, মোবাইলেও অনেক সময় টাইম শিডিউল করে নেওয়া যায় যে আমি এই টাইমটা এটা করবো। হুম। হ্যাঁ, আর যদি ওটা মানে ওটা পুরোটা ফলো হয় না,
যদি না কিছু আমার করা যায় ব্যাকলগ কভার করার জন্য একটা প্রপার শিডিউল দরকার। শিডিউল দরকার। আমি মনে মনে ভেবে নিলাম আমি সপ্তাহে এই দিনগুলোতে ব্যাকলগ কভার করবো, হ্যাঁ, কিন্তু সেটা আদৌ ফলো হয় না follow যতক্ষণ হয় আমি না। একটা প্রপার শিডিউল বানাই। শিডিউল বানাচ্ছি আর সেটাকে স্টিক করছি। সেটাতে স্টিক থাকতে হবে যতটা হ্যাঁ, পসিবল, অবশ্যই যতটা পসিবল সেটাতে স্টিক থাকতে হবে। ঠিক ঠিক। তো এটা খুব অনেকেরই প্রবলেমটা যে 11-এ অনেক কন্টেন্ট আমাদের থেকে মানে পড়েছি কিন্তু কোথাও গিয়ে একটু ভুলে গেছি, হুম। সেই জিনিসগুলো রিলিভেন্স যখনই আসছে আমাদের প্রবলেম। আরেকটা জিনিস স্যার আমি মানে সাজেস্ট করতে চাই, যদি কেউ যখন 11-এ যদি কেউ পড়াশোনা করে থাকে, সে যদি ডেরিভেশন গুলো খুব ভালো করে পড়ে আর মেন ইকুয়েশন গুলো যদি ভালো করে জানে, এই ফর এক্সাম্পল আপনি এসকেপ ভেলোসিটির কথা বলছেন বা জি এর ভ্যারিয়েশনের কথা বলছেন, এগুলোর একটা মেন ডেরিভেটিভ ইকুয়েশন হয়। ওই ইকুয়েশনটা যদি কারোর বারবার 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 মাথায় যদি গেঁথে যায় একবার, তার জন্য আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে নিউমেরিক্যালস। নিউমেরিক্যালস করা, তার যদি যখন ওই ফর্মুলাগুলো ওই অ্যাপ্লাই করছে আরো মাথায়। অ্যাপ্লিকেশনটা যদি কারোর গেঁথে যায় বা ওই ডেরিভেশন আসছে কোথা থেকে একবার যদি মাথায় ম্যাপ হয়ে যায়, কোনো কোশ্চেন কোথা তার আটকাবে না। কারণ অনেক সময় এরকম হয় যে ফর্মুলা ডিরেক্টলি হয়তো আমার মাথায় আসছে না, আমি এক্স্যাক্টলি। কিন্তু ওখান থেকে কনসেপচুয়ালি মানে, জিনিসটাকে সলভ হ্যাঁ। করে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, ফর্মুলা মুখস্থ তখনই হয় যখন সেটার অ্যাপ্লিকেশন বুঝি আমরা, আর সেটাকে যতবার ডিরাইভ করি বা সেটাকে যতবার যতবার আমি ইউজ করি, হ্যাঁ শর্টে লিখছি, শর্ট নোট করে লিখছি, তখন গিয়ে সেই ফর্মুলাটা মুখস্থ হয়, নাহলে এমনি পড়ে গেলাম না মুখস্থ হবে না। কোনোদিনই ফর্মুলা মুখস্থ হবে না। এটা আমি অনেককে বারবার বলি যে ফর্মুলা এরকম জাস্ট পাতার পর পাতা উল্টে ফর্মুলা কোনোদিন মেমোরাইজ থাকবে না। ফর্মুলা মেমোরাইজ করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে ওটাকে বারবার ইউজ করো, কোথা থেকে অরিজিন সেটা বোঝো, তাহলে অটোমেটিক্যালি কনসেপচুয়ালি তুমি এতটা স্ট্রং হয়ে যাবে যে কোশ্চেন দেখে আমার এটা মাথায় ভাবতে হবে না যে এটার ফর্মুলা কি ছিল কি ছিল, অটোমেটিক্যালি কোশ্চেন পড়তে পড়তে একটা ইন্ডিকেশন আমার মনে হয় চলে আসে যে এখানে কিভাবে আমি এগোতে পারি, তাই না? আচ্ছা, ক্লাস করতে করতে কখন এরকম মনে হয়েছে যে এই টপিকটার ওপর এতগুলো এমসিকিউ করার তো দরকার নেই, যদি বল এই টপিকটার উপর এতগুলো এমসিকিউ স্যার করাচ্ছে, অনেক বেশি করাচ্ছে, দরকার না নেই? সেরকম কখনোই মনে হয়নি, কারণ ক্লাসের প্রবলেম যা করাতাম সেগুলো সবই করতি। হ্যাঁ সেগুলো প্রায় সবই করা হতো। আর আপনি যেই ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করাতেন সবই তো মানে বলতে গেলে প্রিভিয়াস ইয়ারে সেগুলোই বেশি মানে বারবার করে এসছে। তো সেরকম ভাবে কিছু মনে হয়নি, আপনি যেগুলো ক্লাসে করাতেন সেগুলো করতাম আর তার সঙ্গে আরো পিওয়াইকিউ কিছু কিছু করতাম, তো সমস্যা সেরকম কিছু হয়নি ভেবে নিয়ে। আচ্ছা, এবং সেখান থেকে মোটামুটি যদি বলি আমি যে অন্যান্য বই যেগুলো রয়েছে প্র্যাকটিস বুক, সেগুলো আমি যদি ধরি তাহলে সেইগুলো করতে গিয়েও অনেকে বলে এটা যে ক্লাসের প্রবলেম তো হয়ে যাচ্ছে, অনেকের এই লজিক মানে কোয়ারিটা প্রচুর থাকে যে ক্লাসের প্রবলেম আমি করছি, কারণ ক্লাসে এগুলো স্যার করেই দিচ্ছে, আমি করাই বা সে যেখানেই পড়ুক না কেন সে আলটিমেটলি করাচ্ছে, তো ক্লাসের প্রবলেম যেহেতু বুঝিয়ে দেওয়া হচ্ছে সে বুঝে যাচ্ছে, কিন্তু যখন নিজে এমসিকিউ বই থেকে বিভিন্ন প্র্যাকটিস বই থেকে কোশ্চেন সলভ করতে যাচ্ছে নিজে, তখন সে কোথাও একটা আটকে যাচ্ছে। এটার কারণ কি হতে পারে? আমার কিছু কিছু সময় এটা হয়েছে যে ক্লাসে যখন হচ্ছে তখন খুব ভালো করতে পারছি, কিন্তু পরে যখন নিজে করতে যাচ্ছি তখন আটকে আছি, তখন আমার বা ইভেন এটাও দেখেছি আমি যে মানে মক টেস্টে গিয়েও এই প্রবলেমটা ফেস হুম। করে, কারণ মক টেস্টে তোমার নিজে প্রবলেম সলভ করতে হবে, ক্লাসের এক্সাক্ট এমসিকিউ তো আলটিমেটলি আমাকে তো নিটে টার্গেট করতে হবে, যে নিটেও এরকম সিচুয়েশন আসতে পারে যে একটাও কোশ্চেন কমন এলো না, আলটিমেটলি সেটা তো কনসেপ্টের বাইরে হবে না, সিলেবাস ওরিয়েন্টেড যে কনসেপ্ট গুলো আমরা শিখেছি তার বাইরে তো কোনোদিন হবে না, তো আমার কি এমন করা উচিত যাতে আমি আননোন প্রবলেমটা সলভ করতে পারি? সেই জন্য আমার মনে হয় মানে কনসেপ্টটাকেই ভালো করে জোর দেওয়া দরকার। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে অনেকটা ইজি হয়ে যায়। এবার কোয়েশ্চেন করার সময় এক একটা করে লাইন পড়লাম, এক একটা করে ডেটা আসলো, সঙ্গে সঙ্গে সেটা লিখে রাখলাম যে এটা কোন ডেটাটা দেওয়া আছে, কেমন কিসের ভ্যালু দেওয়া আছে। এরকম যদি কয়েকটা আমি সঙ্গে সঙ্গে লিখে রাখি কোয়েশ্চেন করতে করতে যে আমাকে এই ভ্যালুগুলো দেওয়া আছে বা আর এর ভ্যালু এটা, কিংবা আরো যেগুলো কে এর ভ্যালু এটা। তো এই ধরনের কয়েকটা সাইন দেখলেই মনে হয় যে এই সাইনগুলো দিয়ে এই হ্যাঁ, কারণ আমি ফর্মুলাটা যখন ওই আছে। ফাইনালি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা যখন আমি অ্যাপ্লাই করলাম তখন আমি কি আবার প্রশ্নে গিয়ে খুঁজবো যে এই ডেটাগুলো কোথায় দেওয়া রয়েছে? তার থেকে ভালো আমি যদি ডেটা একটা শর্ট লিস্ট করে নিই প্রথমে, এবং এইটা যদি আমি যখন বাড়িতে প্র্যাকটিস করছি তখন যদি আমার মনে হয় যে স্টুডেন্টরা এইভাবে প্র্যাকটিস করে তাহলে তার স্পিড অনেক বাড়বে। হ্যাঁ, হয়তো প্রথম প্রথম মনে হবে যে আমি ডেটাগুলো লিখছি তাতে আমার সময় যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সময় বাঁচাবে। যখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো, একটা কমপ্লিকেট ফর্মুলা, একটা বড় ফর্মুলা তো অ্যাপ্লাই করতে হবে বা দুটো স্টেপে কোশ্চেন করতে হবে, আমাকে খুঁজে খুঁজে আবার লাইন থেকে বার করতে হবে। তো তার জায়গায় আমার মনে হয় যদি ফর্মুলাগুলো শর্ট লিস্ট করে নেওয়া হয়, যেটা বললি একদম ঠিক, সেটা আর কনসেপ্ট
যে আমি কিভাবে ওই গিভেন ডেটাগুলোর মধ্যে একটা ব্রিজ বানাতে পারি, যে এই যে আমাকে ডেটাগুলো এইখানে দিয়েছে এইগুলো আছে, এটা বার করতে। এটা দিয়ে আমার এই ফর্মুলাটা আসে, তো সেভাবে অনেকটা ইজি হয়ে যায় ভাবাটা। বেশ, অনেকে একটা কথা বল, আমাদের ফিনিক্স ব্যাচে কতক্ষণ ক্লাস হচ্ছে ফিজিক্স? 2 এন্ডলেস, ঘন্টা। এন্ডলেস চলতো, হ্যাঁ লোকজন ছুটি ছুটি বলতো। 4 ঘন্টা টানা। না তাহলে ও কি ফাঁকি দিচ্ছে? সাড়ে না, তিন, প্রথম চার ঘন্টা। ও না 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 না, একটু কষ্ট মঙ্গলবার হতো। করে 4 ঘন্টা চলতো, আর একদিন 2 ঘন্টা। পরে তো ওইটাও 4 ঘন্টাও চলতো। হ্যাঁ, ওটাও চলতো অনেক সময়। তা মনে হয় ওখানে যে এত পুরো তো মানে একসময় পাগলই হয়ে যাব। না, ওরকম না কিছু মনে ওরকম হয়নি। কিছু হয়নি। আমি বারবার একটা জিনিস বলতাম যে আমরা নিটের জন্য যা পড়াশোনা করছি তার থেকে অনেক গুণ বেশি প্রেশার মাথায় আসবে আগামী দিনগুলোতে, যখন তোরা ডাক্তার হয়ে যাবে। এবং নিট একটা জিনিস মানে যেটা আমার মনে হয় টেস্ট করে আমাদের, সেটা হচ্ছে গিয়ে আমরা কতটা প্রেশার হ্যান্ডেল করতে পারি, আর ওই এক্সট্রিম প্রেশার হ্যান্ডেল করে আমরা কতটা অ্যাকিউরেট থাকতে পারি। কারণ আমাদের তো আলটিমেটলি কাজ হচ্ছে লোকের জীবন বাঁচানো। ওখানে অ্যাকুরেসি না হলে, মানে ওখানে আমি প্রেসারে পড়ে গিয়ে একটা ফাম্বল করে ফেললাম, ধৈর্য মানে শক্তির আর পরীক্ষা। -5 হবে না, ওখানে যে কি হবে মাইনাস লাইফ হয়ে যাবে। মাইনাস লাইফ হয়ে যাবে। তো এক্সট্রিম প্রেসার হ্যান্ডলিং, এবং সেটা থেকে আমার মনে হয়, এবং সেই জন্য যে লং ক্লাসগুলো বা একটু বড় ক্লাস যেখানে আমরা অনেক বেশি ডেপথে গিয়ে অ্যানালিসিস করি, মাথা ঠান্ডা করে আমার মনে হয় পুরো জিনিসটায় ফোকাসটা রাখা উচিত। তাহলে মানে অ্যাটলিস্ট সে সাবজেক্টটার সাথে সাথে লাইফেও প্রেসার হ্যান্ডলিংটা অনেক বেশি শিখবে, তার মাথা ঠান্ডা থাকবে অনেক বেশি। সুদীপ তো রেগুলার ক্লাস করতিস, আচ্ছা, এটা সত্যি কথা বলতে আমার কিছু জায়গা ফিজিক্সে খুব স্ট্রং ছিল। আমি খুব কনফিডেন্ট ছিলাম সেই জায়গাগুলোকে নিয়ে। তো সেই জায়গাগুলোকে নিয়ে আমি কি করতাম, আমি নিজের শর্ট নোটস বানাতাম, যেহেতু পড়া আছে। হ্যাঁ, আমি এই জিনিসটাও জিজ্ঞেস করতে যে শর্ট নোট বানানোটা কতটা জরুরি। শর্ট নোটটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার 1 মাস আগে ওই একটা জিনিস যদি কারোর কাছে থাকে তাহলে তাকে আর সেই মানে মোটা সেটাই ব্রহ্মাস্ত্র হ্যাঁ, হয়ে সেই মোটা খাতা পাল্টে প্রত্যেকটা Exactly. পেজ দেখতে হবে না। শর্ট নোট থাকবে, শর্ট নোটে কোন জায়গায় সমস্যা ছিল সেটা, বা কোনগুলো বারবার ভুল করছি সেটা, এই জিনিসগুলো যদি থাকে কারোর কাছে, তার অনেকটাই হেল্প হয়ে যায় এটাতে। এবার মানে আমি যেটা মেন বলছিলাম যে আমি যে জায়গাগুলো স্ট্রং ছিলাম সেগুলো আমি প্র্যাকটিসই করতাম শুধু। শুধু MCQ শুধু এমসিকিউ 3-4 ঘন্টা টানা লেগে রয়েছি। এমসিকিউ একটা কোয়েশ্চেন হচ্ছে না, 1 ঘন্টা ধরে বসে করে যাচ্ছি। হচ্ছে না। লাস্টে কি যদি কিছু না হয় তখন Google Chrome খুলে দেখলাম কি আপনাকে ডাউট সেন্ড করলাম, আপনি রিপ্লাই করলেন, সেটা ভালো করে দেখলাম, পরে স্টাডি করলাম। আর যে জায়গাগুলো প্রবলেম ছিল সেগুলো স্যার আপনার লাইভ ক্লাস একদম টানা করেছি। ক্লাস করেছি, তারপরে এনসিইআরটি পড়েছি, তারপরে কোয়েশ্চেন সলভ করেছি। কোয়েশ্চেন সলভ করার পর টেস্টে গিয়ে রেজাল্টস দেখেছি, তারপরে কিছু টেস্ট পেপারসও অনলাইন থেকে ডাউনলোড করে আমি প্র্যাকটিস করেছি। কারণ টেস্টে যেই কোয়েশ্চেনগুলো থাকে না, মানে বিভিন্ন টেস্ট পেপারসে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো বুকসে পাওয়া যায় না, না, বুকসে থাকে না, ওগুলো একটু নতুন করে কাস্টমাইজ ওগুলো করা হয়। কাস্টমাইজ থাকে। তো এবার ওইগুলো থাকলে না কি বুকের ওই চ্যালেঞ্জিং কোশ্চেন। হ্যাঁ, কারণ ওই বুকের কনভেনশনাল ওয়ে থেকে বেরিয়ে যদি একটু নিজের মাথাটাকে অন্যভাবে ভাবানো যায় না, তাহলে ফিজিক্সে অনেক হেল্প হয়ে যায়। কারণ ফিজিক্স তো বরাবরই ইনোভেটিভ ইনোভেটিভ একটা হ্যাঁ থিংকিং হ্যাঁ ডিমান্ড করে হ্যাঁ। স্টুডেন্টদের। তো মানে আমি এটাই বলবো যে যদি কারোর কোনো জিনিস তো স্ট্রং, ফিজিক্স ভালো লাগতো বরাবরই, হ্যাঁ যদি কাজেই ওই থিংকিংটা মানে ওই সাইকোলজিটাই আছে যে আমি ভাববো জিনিস। ভাববো জিনিসটাকে নিয়ে। তো মানে আমার ওই জিনিসটা ছিল যে না, আমি একটা জিনিসই রেকমেন্ড করবো, যার যেই সাবজেক্টটা খুব স্ট্রং আছে বা যার যেই জায়গাটা রয়েছে সেটাকে সে প্র্যাকটিসের জায়গায় নিয়ে যাক, প্র্যাকটিসটাতে বেশি জোর দিক, কারণ তার অলরেডি সেই জিনিসটা পড়া আছে। প্র্যাকটিস করে যদি ওই টাইমটা অনেকটা টাইম সেভ হয়ে যায়, যেই জায়গায় কাছে সেটাকে বেশি টাইম দিতে হবে। সেখানে লাইভ ক্লাস করলে তো আমার সময় নষ্টই হবে। আমি সেই জায়গায় মানে লাইভ ক্লাসে 20-30টা এমসিকিউ জায়গায় আমি যদি ওই টাইমে 100টা এমসিকিউ করি, কি আমি 45টা এমসিকিউ করলাম 1 ঘন্টায়, এই প্র্যাকটিসটাই টানলাম, হ্যাঁ তাহলে মানে ব্রেনটা না ওই 1 ঘন্টার মধ্যে ভাবাটা শিখে যাবে। ব্রেনটাকে ওটাই তো আমার যেভাবে আমি অভ্যাস করাবো সেইভাবে ব্রেনটা কাজ করবে, এটাই দরকার আমার মনে হয়। আর মানে নিটের পেপারেও আমার এটা খুব হেল্প করেছে, কারণ মানে আমি লাস্টে যখন পেপার দিতাম তো আমার 2 ঘন্টার মধ্যে পেপার শেষ হয়ে যেত। নিটের পেপার মানে মার্কিং শেষ হয়ে যেত, বাকি আধ ঘন্টা আমি ইয়ে করতাম, আর বাকি তারপরে তো আরো 1 ঘন্টার মতন, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন পড়ে থাকতো, প্রায় ওরকম সময় থাকতো আমার কাছে। তো এই যে প্র্যাকটিসটা আমি রিগোরাস করেছিলাম 1 ঘন্টায় 45টা কোয়েশ্চেন, এটা আমাকে এই দিক থেকে হেল্প করেছে। এবার কি হয় স্যার, মানে নিটের এক্সাম যেদিন দিতে যাই আমরা, আমার সেন্টারে পার্সোনালি 40 মিনিটস ওয়েস্ট হয়।
তো আমার যদি ওই না, বাড়িতে যেহেতু ওই অ্যাডসটা ছিল যে ওইভাবে রেডি হ্যাঁ হয়েছে। আমি ওইভাবে যে একটা বছর রেডি হয়েছিলাম সেটার জন্য কিন্তু আমি পেপার 0.5 ঘন্টা আগে 20 মিনিট আগে শেষ করে দিয়েছিলাম। কিন্তু মানে ওই সিচুয়েশনে যে 3 ঘন্টা 20 মিনিটের প্র্যাকটিস নিয়ে যাচ্ছে তার কি অবস্থা হবে একবার ভাবুন। না, এই জন্য আমি বরাবরই বলি এবং আমরা সবসময় এই জিনিসটা করি যে আমরা আমাদের মক টেস্টে আমরা কিন্তু 3 ঘন্টায় টাইম দিতাম, হ্যাঁ আমরা কখনো 20 মিনিটস এক্সট্রা দিতাম না, কারণ আমি জানি যে ওয়েস্ট হবে ওয়েস্ট হবে। waste হবে। ওই সই করানো, তারপর ফিঙ্গারপ্রিন্ট, এইসবের সময় যাবে এবং আরো বিভিন্ন ওয়ার্স্ট কেস সিনারিও হতে পারে যে কোশ্চেন পেপার এলো না ঠিক মতো, কোশ্চেন পেপারে কিছু মিসপ্রিন্ট আছে, সেটা আবার পেপারটা চেঞ্জ করতে হলো, হোয়াট এভার এনি কাইন্ড অফ থিং, যা কিছু হতে পারে। তো আমাদের চেষ্টা করতে হবে যে অনেক কম টাইমে আমরা যাতে বেশি এমসিকিউ প্র্যাকটিস করি। বাড়িতে এই জিনিসটা যদি কেউ অভ্যাস না করে, কেউ যদি ভাবে যে আমি একদম ডিরেক্ট পরীক্ষার দিন গিয়ে করব, সে কোনোদিনই পারবে না। এই বাড়িতে যে জিনিসটা বারবার করা হয় এবং মক টেস্টে যে জিনিসটা বারবার করা হয়, সেই জিনিসটা আলটিমেটলি কিন্তু রেপ্লিকেট হয় নিটে। মানে ওই স্ট্র্যাটেজিটা, ওই সাইকোলজিটা, যে আমরা সাপোজ 1 ঘন্টায় কেউ যদি ভাবছে ঠিক আছে আমার কাছে তো অসুবিধা নেই, আমি বাড়িতে 1 ঘন্টায়, আমার কাছে অডেল টাইম আছে, আমি 1 ঘন্টায় মাত্র 20টা এমসিকিউ করলাম, সে কিন্তু নিটে কোনোদিন 1 ঘন্টায় 45টা কোশ্চেন সলভ করে আসতে পারবে না। ইভেন 45টা কোশ্চেন দেখতেও পারবে না, এটা একদম সত্যি, দেখতেও পারবে না। কাজেই প্রথম থেকে প্র্যাকটিস রাখতে হবে যে আমি 1 ঘন্টায় 50টা 60টা করে এমসিকিউ করার চেষ্টা করব, নিজের লিমিটকে পুশ করব যতটা পারা যায়। তাতে গিয়ে আমার কি হবে, নিটের গিয়ে অটোমেটিক্যালি, আর নিটে মানে আমরা যখন বাড়িতে কোশ্চেন প্র্যাকটিস করি আমাদের মাথায় অতটা প্রেশার থাকে না, বাট নিটে তো এক্সট্রিম প্রেশার থাকে, যে একটা কোশ্চেন না হলেই তখন প্যানিক শুরু হয় যে এই বছরটাও তাহলে গেল কিনা। তো এই প্যানিক গুলোর সঙ্গেও লড়তে হবে। তো আলটিমেটলি যে বেশি কোশ্চেন প্র্যাকটিস করার হ্যাবিটে থাকবে, সেই কিন্তু ওখানে অ্যাডভান্টেজে থাকবে, যে ওই টাইমের মধ্যে পেপারটা পুরো দেখা এবং কমপ্লিট করা উইথ প্রপার অ্যাকুরেসি। কখনো এরকম হয়েছে ক্লাস করতে গিয়ে, অনিকেত বল, হ্যাঁ ক্লাস করতে গিয়ে ধর কখনো বকাঝকা করেছি? হ্যাঁ করেছি তো, হ্যাঁ বকাঝকা করেছি, ইচ্ছা করেছে ক্লাস লিভ করে চলে যাই? না, এরকম মানসিকতা নেওয়া উচিত না। এবার আমার না, কাছে অনেক সময় তো হয়, আর আমি খুব বাজেভাবে বকতাম। না, অ্যাকচুয়ালি টিচারদের বকাটা মানে টিচার কাউকে খারাপভাবে বলে বকে না, তার ভালোর জন্যই বকে। এবার টিচার স্টুডেন্টের ভালো চায়। এখন এখন ও চান্স পেয়ে গেছে। না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। আমি আপনার কাছে অনেকবারই বকা খেয়েছি, সেই রোটেশনাল মোশনের একটা ব্যাপারও আছে। বকা খেয়েছে বলেই তো অনেকে শুধু লাইভ ক্লাসে নয়, টাউট গ্রুপেও বকা খেয়েছে। হ্যাঁ, তা বকা খেয়েছি মানে এটা আমি মানে কি বলবো, বকা খেয়েছি মানে হ্যাঁ স্যার আমার ব্যাপারটা নোটিস করেছি, মানে আমিও আছি, মানে স্যার আমাকে চেনে, এরকম একটা ব্যাপার আছে। এবার না না, যারা ভুল করুক কেউ ঠিক করুক, হুম, সে আলটিমেটলি ব্যাপারটায় পার্টিসিপেট করছে, ইনভলভ আছে, সে হ্যাঁ, কিছু করার চেষ্টা করছে। এটা একটা ব্যাপার। টিচার হিসেবে আমরা এটাই চাই, হ্যাঁ, যে আলটিমেটলি সে নিজের এফোর্টটা দিক, হুম। বাকি তাকে শুধরে দেওয়ার দায়িত্ব, যদি ভুল করে তাকে শুধরে দেওয়ার দায়িত্ব তো টিচার। নিজে ভয় পেয়ে লুকিয়ে গেলে হবে না। নিজেরই লস। এবার টিচার বকলেও কি হয়? মানে নিজে তখন তার মধ্যে এই মানসিকতাটা কাজ করবে। আমার মধ্যে এটা কাজ করতো যে স্যার আমাকে বকেছে, ঠিক আছে। আমি নেক্সট বার আরো ভালো করব, আরো ভালো করব। এরকম একটা মানসিকতা, জেদ। জেদ চলে আসে। তো এই জেদটার জন্য বকা খাওয়াটা দরকার এবং আমার মনে হয় যে বকাটা দরকার। বেশ, তাহলে বকা দরকার, আর তার ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না আমি বকলেও। মানে এবছর যারা পড়ছে বা পরের বছর যারা পড়বে তাদেরও তাহলে কোনো আশা করি অভিযোগ থাকবে না। দেখ, এটা একটা বড় স্বস্তিদায়ক ব্যাপার, মানে আমি বকা চালিয়ে যেতে পারি। সামনে থেকে তো দেখা হয় না, সামনে থেকে দেখলে স্টুডেন্টরা কি বলতো। উড়ন্ত থাপ্পড়। হ্যাঁ, সামনে থেকে মানে কোনো থাপ্পড় সামনে থেকে দুপক্ষই সমস্যায় থাকতাম। আমি কি করতাম জানি না, স্টুডেন্টরা হয়তো রানিং ক্লাস থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, এমন বকলাম। যাই হোক, সেটা মানে মনে হয় এটা কখনো, কারণ আমি যেহেতু মনে করি যে আমি একটা এফোর্ট দিচ্ছি, সেখানে যদি মনে হয় যে এই স্টুডেন্টটার তো পোটেনশিয়াল আছে, এ তো করতে পারে, তো সেখানে যদি সে একটা সিলি মিস্টেক করে বা কোথাও মনে হয় যে এর আরেকটু এফোর্ট দিলে তো ডেফিনেটলি পেরে যাবে, তো সেটা যখন না হয় তখন টিচার হিসাবে নিজেরই মনে হয় যে এ কোথাও যেন মনে হচ্ছে ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছে, একে আবার ট্র্যাকে নিয়ে আসা জরুরি, যেন এটা নিজের জেদ মনে হয়। তো সেই হিসাবেই ওদের একদম নিজেদের ভাই বোনের মতো আর কি দেখে, যাতে ওরা ট্র্যাকে থাকে, সেই জন্যই বকাঝকা করা আর কি। তো এনসিআরটি কতটা জরুরি ফিজিক্সের জন্য, অনিকেত? এনসিইআরটি প্রথমত আমার মনে হয়, এনসিআরটির কোন চ্যাপ্টারস মনে হয় যে হ্যাঁ এটা জরুরি? হ্যাঁ আমি বলছি।
অ্যাকচুয়ালি ফিজিক্সের ক্ষেত্রে অনেকেই ভাবে যে এনসিইআরটি জরুরি নয় এবং কিছু, কিছু অবধি এটা ঠিক 70% to 80% ঠিক। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে এনসিইআরটির ক্ষেত্রে আ মানে 50-50 কারণ হচ্ছে 50% কোয়েশ্চেন থাকবে আর 50% নরমাল স্টেটমেন্টের কোয়েশ্চেন না Statement based. থাকলেও Even এখন আমাকে মনে হয় এই কোশ্চেনের পার্সেন্টেজও বেড়ে গেছে, হ্যাঁ, স্টেটমেন্ট বেসড কোশ্চেন বিগত দিনগুলো যেটা আসছে মানে আমার মনে হয় যে স্টেটমেন্ট টাইপ একটু বেশি করবে। কারণ কাট অফ কমাতে হবে। ওদেরও একটা ব্যাপার থাকে কাট অফ কমানোর জন্য। তো ফিজিক্সকে ওরা স্টেটমেন্ট কোয়েশ্চেন ভরিয়ে দিতে পারে। এবং সেজন্য আমি বলব স্টেটমেন্ট কোয়েশ্চেনের জন্য এনসিইআরটি বই এখন থেকে পড়াটা উচিত। বিশেষ করে যে জায়গায় থিওরি গুলো বেশি আছে। লাস্টের দিকের কিছু অধ্যায় আছে 12 হ্যাঁ, হ্যাঁ, ওইসব জায়গায় একটু এনসিইআরটি বা আমাদের যে দরকার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সেকশনটা, যেখানে একটা চার্ট মতন করে বিভিন্ন ওয়েভের সম্পর্কে বলা হয়েছে, সেই ওয়েভগুলো কিভাবে প্রোডাকশন হ্যাঁ। হতে পারে। ডুয়াল নেচার যেটা আছে, হুম। ডুয়াল নেচার অফ ম্যাটার, রেডিয়েশন পার্টিকেল, যেটা ওই চ্যাপ্টারটায় অনেক সুন্দর জায়গা রয়েছে। প্লাস এসিতেও কিছু ডেরিভেশন সুন্দর সুন্দর জায়গা রয়েছে এনসিইআরটির, আমরা অত পড়ি না বা ওগুলোকে মিস করে যাই। বা এনসিইআরটি লাস্টে না পয়েন্টস টু পন্ডার বলে একটা জায়গা, পয়েন্টস টু পন্ডার সেকশনটা খুব খুব দামি জিনিস। খুব দামি জায়গা। আর ওখানে এত প্রাইসলেস ভাবে লেখা রয়েছে না জিনিসগুলো, মানে তো কিছু কিছু জায়গায় মানে এনসিইআরটি দেখেছি কিছু কিছু জায়গায় এরকমও দেওয়া আছে যেখানে মানে এনসিইআরটির ওই পয়েন্টস টু পন্ডার বলি বা সামারি যেটা, ওই জায়গাটা বেশ কিছু ভালো জিনিস আছে, কিন্তু এমন কিছু জায়গা দেওয়া আছে যে জায়গাগুলো একটু আমার মনে হয় যে ইরেলিভেন্ট। হ্যাঁ কিছু কিছু জায়গা আছে ডেফিনেটলি, মানে যেখানে ওরা চেয়েছে হয়তো যে একটা জায়গাকে আমি টাচ করে যাব, বাট ওই টাচটার কোনো মানেই হয় না যতক্ষণ না আমি ওই জায়গাটা নিয়ে একটু ডেপথ স্টাডি করছি। কাজে ওই টাচটাও খুব মানে ডিফিকাল্ট হয়ে যায় স্টুডেন্টদের পক্ষেও, যে এই জিনিসটা তো আমি ডিটেল জানি না, জাস্ট ওটাকে একটা ইনফরমেশন হিসেবে মনে রাখবো, কি আদৌ ওটা কি ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু বুঝে পড়াটা জরুরি, এবং আমিও বলি সাধারণত যে কোন জায়গাগুলো এনসিইআরটি থেকে পড়াটা জরুরি। তারপর যেরকম আমাদের এনসিইআরটির যে এক্সারসাইজ গুলো আছে ওগুলো অনেকে করতে যায়, যে মনে করে যে একটা মিসগাইডেড হয় যে এনসিইআরটি পড়া উচিত, তো এনসিইআরটির এক্সারসাইজ করতে শুরু করলাম। এনসিইআরটি এক্সারসাইজে এমন বাজে ডেটা দেওয়া থাকে, সেই ডেটাগুলো উইদাউট ক্যালকুলেটই হবে না না। না না ওটা হবে না। তো সেই ডেটাগুলোকে একটু মডিফাই করে বা আমাকে বুঝতে হবে এনসিইআরটি কি আছে স্ট্রাকচার, মানে ওই কোশ্চেন গুলোতে অ্যাকচুয়ালি চাইছে কি। ওরম কোশ্চেন কি আমি কোনো এমসিকিউ বইতে পেয়েছি? বাট এমসিকিউ বইগুলো সাধারণত এরকম কোশ্চেন দেয় যেগুলো আমি উইদাউট ক্যালকুলেটর বা কম্পিটিটিভ প্যাটার্নটাকে মাথায় রেখে বানায়। তো এনসিইআরটির কোশ্চেন গুলোর ধাঁচটা বুঝে ওই কোশ্চেন গুলো এমসিকিউ বইতে যখনই আমি পাবো সেইগুলোকে মার্ক করে ওইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি, তাহলে আমার এনসিইআরটি এক্সারসাইজ আলটিমেটলি কভার হয়ে গেল। বা যে গ্রাফ গুলো দেওয়া রয়েছে, এগুলো দেওয়া রয়েছে, এক্সাম্পলস গুলো এক্সাম্পলস গুলো, আমি বলছি এনসিইআরটি প্রত্যেকটা জিনিস তার ধাঁচটা বুঝতে হবে। এনসিইআরটি পড়া মানে একেবারে বোকার মতো পড়ে যাওয়া নয়, এনসিইআরটি ধাঁচটা বুঝে, এনসিইআরটি বলছেটা কি, কোন জায়গাটায় কি বলছে, আর কোন চ্যাপ্টারসে কি কন্টেন্ট আছে, সেইটা বুঝে নিয়ে আমার পড়লে আমার মনে হয় এনসিইআরটিটাও একটা স্টুডেন্ট কিন্তু কভার আপ করতে পারে। কারণ অনেকের বক্তব্য দেখে এত কিছু জিনিস আছে, তার উপর আবার ফিজিক্স এমনিই প্রচুর জিনিস, তারপর আবার যদি আমাকে ইচ অ্যান্ড এভরিথিং এনসিইআরটি থেকে পড়তে হয়, আমি বলবো ইচ অ্যান্ড এভরিথিং পড়তে হয় না। আমাকে একটু বুঝে পড়তে হয় যে আমি এনসিইআরটির ধাঁচটা বুঝবো, এবং সেইটা বুঝে আমি যাব যে আমার এমসিকিউ বইতে কি আছে, বা যেখানে পড়ছি সেই টিচার কতটা এনসিইআরটি নোটস মানে এনসিইআরটির জায়গাগুলোকে এক্সপ্লেন করে দিচ্ছে, সেই জায়গাগুলো একটু বুঝে বুঝে মাথায় রাখলে আমার মনে হয়। এবং ইম্পর্টেন্ট কিছু স্টেটমেন্টস যদি আমি পাই যেগুলো আমরা পয়েন্টস টু পন্ডারে পাই, সেগুলোকে একটু হাইলাইট করে রাখলাম বা সেইগুলো মাথায় ঢোকানোর চেষ্টা করলাম, মেমোরাইজ করার চেষ্টা করলাম। তো ওইখান জায়গাগুলোতে কিন্তু আমার মনে হয় ওইভাবে এনসিইআরটিটা পড়া উচিত। একেবারে বোকার মতো লাইন বাই লাইন এনসিইআরটি পড়ার কোনো দরকার লাগে না। বাট এই জিনিসটাকে একেবারেই ইগনোর করা উচিত, এনসিইআরটিকে একেবারে তাই বলে ইগনোর করে দেবো সেটাও করা একেবারেই আমার মনে হয় উচিত না। ফিজিক্স পেপার দিয়ে কিরকম লেগেছিল, এটা তিনজনের কাছে আমার প্রশ্ন। নিটে যখন ফাইনালি ফিজিক্স পেপার দিলি, মানে ফিজিক্স তো একবারে কমপ্লিট হয়ে গেছিল না, অন্য সেকশন করে আবার ফিজিক্সে ব্যাক করেছিলি? না আমি লাস্টে ফিজিক্স পড়েছিলাম। লাস্টে আমি ফিজিক্স, লাস্টে ফিজিক্স। তুই? লাস্টে। ফিজিক্স সবার লাস্টে, একদম আমরা সবার লাস্টে আছি। হ্যাঁ আচ্ছা, তো ফিজিক্স করার পর আলটিমেটলি তো বোঝা হয়ে গেছিল যে বায়োলজি কেমিস্ট্রি হয়ে গেছে, মানে আমার কোন জায়গায় দাঁড়িয়ে আছি সিচুয়েশনটা এটা বোঝা হয়ে গেছে। এবার তার মানে ফিজিক্স আমার টার্গেট সেট, যে আমি হয়তো এত করলে আমি কাট অফ ক্রস করে যাব বা কিছু এরকম মাথায় এগুলো চলে অনেকের। সেরকম কি কিছু হয়েছিল না, মনে হচ্ছিল আমি ম্যাক্সিমাইজ দেবো? আমার ক্ষেত্রে মনে হয়েছিল আমি ফুল মার্কস তুলবো ফিজিক্সে। একদম।
এটাই ছিল চিন্তা ভাবনা। আর মানে কিন্তু হাফওয়ে গিয়ে বুঝতে পারলাম যে অতটাও মানে সহজলভ্য জিনিস না যতটা মনে করছি। কারণ লাস্টে যে 20 মিনিট টাইম ছিল, সেই 20 মিনিট টাইমে আমি একটা কোয়েশ্চেন নিয়েই ভাবছিলাম। আর সেটার এত সিম্পল একটা জিনিস ছিল, আমি না ওই 2.5 ঘন্টা ব্রেন এক্সারসাইজ করার পর জিনিসটাকে আনতে পারিনি মাথায়। ওই যে একটা কোয়েশ্চেন ছিল প্রিজমের যে খুব সম্ভবত √3 এর বেশি বা কম, না 1 এর বেশি বা কমের একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একের থেকে হ্যাঁ, বেশি যেটা সেটাই ক্যান্সেল। ক্যালকুলেট হচ্ছিলই না কিছু। ক্যালকুলেট মানে ওটা তো ক্যালকুলেট করতে গিয়েও তো প্রবলেমে পড়বো, প্রবলেম ওটাকে দুবার স্নেলস ল ইউজ করতে হবে, করেছিলাম, সব দুটো করেছিলাম। সার্ফেসে। পুরো মানে পেপারটাই আমার পুরো ডিরাইভ করা, বসে, বসে মানে পুরো পেজই ডেরিভেশন করা। কিন্তু কিছুতেই এন্ড পয়েন্টে আসতে পারছিলাম না। শেষমেশ ছাড়তে হলো, আর আন্দাজে কিছুই করিনি আমি। হ্যাঁ সে ঠিক এটাই। আছে, তবে আমার মনে হয় যে ফিজিক্স পেপার দিয়ে আহ, যদি এটা মনে হয় স্যাটিসফ্যাকশন আসে, আমার মনে হয় বাকি পেপারগুলো তাহলে অলরেডি বুঝতে হবে যে ভালো হয়েছে। কারণ বাকি পেপার অলরেডি ভালো হলে একটা মাইন্ড সেট থাকে যে হ্যাঁ আমি তো একটা ভালো জায়গায় আছি, দেন অনেক রিল্যাক্সেশনের ওপর ফিজিক্স পেপারটা চলে যায়। আমি এটা অনেকের সঙ্গে কথা বলে এটা শুনেছি। তোরও কি একই ধারণা যে বাকি জায়গা দুটো যদি ভালো হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি একটু রিল্যাক্সেশন চলে আসে, দেন ফিজিক্সটা অটোমেটিক্যালি একটু একটু তো ঠিকঠাক যায়? আসেই, কিন্তু আমার সমস্যাটা হয়েছিল আমি এই কয়েকটা সিলি মিস্টেক করে ফেলেছিলাম। তো এমন এমন কোশ্চেন ভুল করেছি যেগুলো আমি মানে কোনো সেটা কোন সেকশনে, বায়োলজি, Physics-এ। ফিজিক্সে? আচ্ছা ফিজিক্সে কোনো অসুবিধা নেই, মানে এটা এরকমও হয় অনেক সময় যে স্টুডেন্টরা যখন মনে করে যে আমি বায়োলজি বা কেমিস্ট্রিতে কোনো একটা সিলি মিস্টেক করে ফেলেছি এবং ওএমআর দাগানোর পর এটা মনে হয়, তো পরের সেকশন হ্যাম্পার্ড হয়ে যায় আবার, তাই না? হুম। পরের সেকশন তো ডেফিনেটলি হ্যাম্পার্ড হয়। না, এটা কোশ্চেন করার সময় হয় না। পরে যখন বাড়িতে এসে অ্যান্সার চেক করি তখন মনে পড়ে যে না এটা তো গন্ডগোল হয়ে গেছে। এবার এমন এমন কোশ্চেন কয়েকটা ভুল করেছি যেগুলো আমি কখনো কোনো মক টেস্টে ভুল করিনি। সেগুলো ওখানে গিয়ে ভুল করে গেছি। যেমন গেটের একটা কোশ্চেন, এত সোজা কোশ্চেন ভুল করে গেছি। তখন এসে তা ওইগুলো ওই দিনে কি খেলা হবে কেউ জানে না, প্রচন্ড আফসোস হচ্ছিল এসব কোশ্চেনের জন্য দেখ বাড়িতে এখন আর এসে। আফসোস করে লাভ নেই। সেটাই। এখন আশা করবো জীবনে কখনো আর আফসোস করতে যাতে না হয়, মানে এই ধরনের সিলি মিস্টেক জীবনে বিভিন্ন পদক্ষেপে যেন, মানে শুধু পড়াশোনার দিক থেকে নয়, অন্য দিক থেকেও যেন না হয় আর কি। যাই হোক, এদের সঙ্গে আড্ডা দিলাম, আমার খুব প্রিয় সব স্টুডেন্টরা, আমার ভাই বোনের মতনই একদম। তো এরা মেডিকেল কলেজে যাচ্ছে এখন, এবং এদের আগামী দিনগুলো ভীষণ ভালো কাটুক। এরকম আড্ডা অনেক স্টুডেন্টরা আমার মনে হয় যে অনেক কোয়ারি সলভ করে দেয়, কারণ এরা নিজেদের এক্সপিরিয়েন্স গুলো যখন বলে বা ওয়ে আউট গুলো বলে, অনেক স্টুডেন্টের অনেক কোয়ারি সেখান থেকে সলভ হয়ে যায়। যে কি করা উচিত, কিভাবে করা উচিত, ব্যাকলগ কিভাবে কভার করা উচিত, কিভাবে ভুলের খাতা বানানো উচিত এবং সেটাকে মেনটেন করা, মনিটরিং করা, কিভাবে মার্কস ইনক্রিজ করা যায়, সাইকোলজি কি রাখা উচিত, যে আমার পার ডে কোশ্চেন কিভাবে প্র্যাকটিস করব, কতগুলো করব, এই জিনিসগুলো মেনটেন করে একটা স্টুডেন্ট যদি আমার মনে হয় খুব ভালো এফোর্ট দিতে পারে, তাহলে ডেফিনেটলি তার নিট ক্র্যাক করা খুব একটা কঠিন হবে না। সো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আমি সকলকে থ্যাংক ইউ, অ্যান্ড আগামী দিনগুলোর জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ Thank you. স্যার।